4 দিনের সফরে চীনের প্রধানমন্ত্রী সম্পর্কের নতুন উচ্চতার আশা নিয়ে শেষ হল মালয়েশিয়া সফর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার শঙ্কায় কঠোর আইন শৃঙ্খলা বাহিনী, কাল 11 দলের বিক্ষোভ। অর্থনীতির ভঙ্গুর অবস্থা সেরে উঠতে 2 বছর সময় লাগবে, সরকারের শেষ 2 বছর হবে সমৃদ্ধি, অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানে রওনা হন তিনি। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি এবং আঞ্চলিক সংযোগ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পুত্রাজায়ায় শীর্ষ বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করেছে। আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানান প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রঙিন আভায় উদ্ভাসিত প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্র ভবন প্রাঙ্গণে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ডক্টর ওয়ান আজিজা। লাল গালিচায় তাদেরকে সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড অব অনার পরিদর্শন করেন। এরপর 2 দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকের পর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে, যাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দলের নেতৃত্ব দেন। দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন 2 প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের একটি বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার। 2 দেশের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। Built on mutual trust, shared values, and strong people-to-people ties. We reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. যত দ্রুত সম্ভব মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনে গুরুত্ব দেন। Recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi. প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের অগ্রাধিকার কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলে বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী মালয়েশিয়াকে বিনিয়োগের আহ্বান জানান। Our priority is to create jobs, attract foreign investment, and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. I see strong potential for Malaysian investment in Bangladesh. বাংলাদেশ আসিয়ানের সাথে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্রহের কথা জানান। Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. এছাড়া সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর, সন্ত্রাস দমন বিষয়ে একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই সময় সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে মালয়েশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। দুই প্রধানমন্ত্রীর আলোচনার মধ্য দিয়ে দুদেশের পারস্পরিক বিষয়গুলো যেমন সুদৃঢ় হলো, তেমনি উঠে এসেছে এই দেশে ঝুলে থাকা বাংলাদেশের শ্রমবাজারের বিষয়গুলো, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমবাজার মালয়েশিয়ায় পুনর্জাগরণ ঘটবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় মালয়েশিয়া যেমন বাংলাদেশের পাশে থাকবে, তেমনি বাংলাদেশও পাশে থাকবে বন্ধুপ্রতিম মালয়েশিয়ার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, পুত্রজায়া, মালয়েশিয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সহিংসতার চেষ্টা হতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর এবং গোপালগঞ্জে সেনা মোতায়েন করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নজরানা চৌধুরীর রিপোর্ট। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক। এ উপলক্ষে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন দলটির নেতাকর্মীরা। এ অবস্থায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকে দেশের 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 22 জুন থেকে 30 জুন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে বাড়তি সতর্কতা হিসেবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টি জেলা, তাতে আমরা ডিপ্লয় করেছি যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায় ইন এইড টু সিভিল পাওয়ার। চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলামকে পুলিশি জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্যের ছেলে তো বিশেষ কোনো ব্যক্তি নন যে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। নারায়ণগঞ্জ 3 আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে তারা নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মোসলেকা নেওয়ার প্রয়োজন নিয়ে মোসলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। 11 দলের সমাবেশ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমত জানতে চাইলে তিনি বলেন, এটি তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সমাবেশের জবাব বিএনপি সমাবেশ দিয়েই দেবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট আমলের গুম, খুন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার ঢাকায় সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। এতে বক্তব্য রাখবেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতারা। সকালে লিয়াজু কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। জুলাই গণহত্যার বিচার এখনও সম্পূর্ণ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এছাড়া দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে 4 জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। হামিদুর রহমান আজাদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার চেষ্টা প্রতিহত করতে সরকার ব্যর্থ হলে 11 দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেবে। পররাষ্ট্র নীতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে, কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে জাতীয় সংসদে। আজ ঢাকা 12 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বিশেষ করে স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতির বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বাজেট অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি বাড়ানোর তাগিদ দেন। এদিকে ত্রয়োদশ সংসদের অধিবেশনে সোমবার প্রথমবারের মতো স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমি লক্ষ্য করছি বাজেট অধিবেশনে অধিকাংশ সময় আমাদের অধিকাংশ মন্ত্রীরা থাকেন না। এইখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই, মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার।
আমরা মাননীয় মন্ত্রীদের আরো উপস্থিতি দেখতে চাই। শুকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে, কিন্তু অন্যান্য মন্ত্রীদেরকেও অনুরোধ জানাবেন সংসদ সদস্যদের পক্ষ থেকে। বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন, তারা থাকলে আমরা বাধিত হব। 13 দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন রাজধানীর কাফরুলে ছিনতাইকারীর ইটের আঘাতে আহত মোটরসাইকেল চালক সাজিদ চৌধুরী রাফি। ডাক্তাররা জানিয়েছেন সকাল 7টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। রাফির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার এবং স্বজনদের মাঝে। পুলিশ জানিয়েছে আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 9 জুন রাতে মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট ছুড়ে ছিনতাইকারীরা রাফিকে আহত করে। এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। কক্সবাজার সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় 32 কোটি 25 লাখ টাকা মূল্যের বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জাল বহনে ব্যবহৃত বোটসহ 6 চোরাকারবারিকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্র এলাকায় অভিযানে একটি বোটকে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে 21,50,000 মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড। তারা জানায়, চোরাচালান প্রতিরোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানকারী ব্যবহৃত বোট ও আটককৃত চোরাচালানকারীদের পরবর্তী। ভোলার চরফ্যাশন থেকে ব্যবসায়ীদের কোটি টাকার ইলিশ জব্দ এবং গায়েবের অভিযোগে অতিরিক্ত জেলা জজের নিচে নন এমন একজন বিচারক দিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 30 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 10 জন মাছ ব্যবসায়ীর করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, কোস্টগার্ডের মহাপরিচালক এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এই নির্দেশনা জারি করা হয়। এছাড়া কেন অনুমোদিত ইলিশ জব্দ এবং জব্দ তালিকা ছাড়া তা নিষ্পত্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের কারণ দর্শাতে বলা হয়েছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, ভোলার চরফ্যাশন থেকে ব্যবসায়ীদের বৈধভাবে ক্রয় করা কোটি টাকার ইলিশ ঢাকায় পরিবহনের পথে জব্দ করে কোস্টগার্ড। এর বেশিরভাগ লুটপাটের অভিযোগ ওঠে। আইসিসির মার্চ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। এবার তিনি সতীর্থ তাইজুল ইসলাম এবং নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিংকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেলেন। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে বেশ ধারাবাহিক ছিলেন মুশফিক। 63 গড়ে করেছেন 235 রান। ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে খেলেন 71 রানের গুরুত্বপূর্ণ ইনিংস, আর সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ম্যাচ জয়ী 137 রান। তার দারুণ ব্যাটিংয়ে 2 টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজ সেরা নির্বাচিত হওয়ার পর এবার যোগ হলো আইসিসির মাঠ সেরা স্বীকৃতিও। এর আগেও 2021 সালের মে মাসেও আইসিসির মাঠ সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মিস্টার ডিপেন্ডেবল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন ও www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাতে 1টায় মধ্যরাতের খবর দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।